স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পর চালু হলো গণপরিবহন। স্বস্তিতে যাত্রীরা। অভ্যন্তরীণ 3 রুটে বিমান চলাচল শুরু। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়, স্থবিরতা সৃষ্টির শঙ্কা। অসচ্ছল শিক্ষার্থীদের ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ। এখন পর্যন্ত শেষ 80%। বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে নদীর প্রবল স্রোত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানী সহ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এবং বিআরটি এর নতুন বিধিনিষেধ মেনেই সকাল থেকে বাস চলাচল শুরু হয়। বাসে যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে পরিবহন সংশ্লিষ্টরা। জীবাণুনাশক ছিটিয়ে যাত্রীদের বাসে তোলা হয়। স্বাস্থ্যবিধি মোতাবেক এক সিট খালি রেখেই বসেন যাত্রীরা। তবে ঢাকার বাইরে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। তবে বর্ধিত ভাড়া নিয়েও যাত্রীরা ক্ষোভের কথা জানিয়েছেন। এক সিটে একজন বের করে আমরা নিতেছি এক বেতন 25 সিটে 22 জন নিতেছে। চল আটতে দেওয়ার জন্য কেন আস যাত্রীর জন্য কোন সিটের মধ্যে ডাবল লোক হয় কিনা এটা আমরা দেখতেছি, আর হ্যান্ড ওয়াশ আছে কিনা এটাও দেখতেছি। সরকার যে পদক্ষেপ নিয়েছে আর বাসের মালিকরা এবং শ্রমিকরা সবাই এটা ফলো করতেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন সিস্টেম মাফিক সরকারি নির্দেশ অনুযায়ী চলতেছে। 40 সিটের গাড়ি, সেখানে 20 জন যাত্রী নিয়ে আমরা যাতায়াত করতেছি। বাস চলাচলের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার ওমর ফারুক, চট্টগ্রামের বাইপাস মোড়ে আছেন রিপোর্টার কমল দে এবং খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব ওমরের কাছে। ওমর। আফজাল, রাজধানীতে সকাল থেকেই আমরা গণপরিবহনের ক্ষেত্রে বিশেষ করে দূরপাল্লার এবং রাজধানীর ভেতরে চলাচলকারী বিভিন্ন গাড়ি এবং টার্মিনাল এবং বাস স্ট্যান্ডগুলো ঘুরে দেখেছি। আমরা এই মুহূর্তে গাবতলীতে আছি। গাবতলীতে সকাল থেকেই আমরা গত 1.5 ঘন্টা ধরে এখানে আছি এবং আমরা যেখানে যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা ছেড়ে যে সকল বাসগুলো চলে যাচ্ছে সে সকল বাসে সরকারি যেই নির্দেশনা রয়েছে যে ভেতরে একজন মানে 2টি সিটে একজন বসবে সেটি আসলে মানা হচ্ছে। কিন্তু একদম টার্মিনালের ভেতরে যে অপেক্ষমান যে যাত্রী তাদের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। এখানে আপনি জানেন যে লঞ্চ টার্মিনাল এবং ট্রেনে বিশেষ করে রেল স্টেশনেও আমরা দেখেছি যে যাত্রীরা যেন সামাজিক এবং নিরাপদ দূরত্ব বজায় রাখেন সেজন্য আসলে চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে এসে আমরা সেই ধরনের কোনো উদ্যোগ দেখতে পাইনি। একইভাবে রাজধানীর ভেতরে যে সকল যানবাহনগুলো চলাচল করছে সে সকল যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডগুলোতেও আমরা কোনো ধরনের ব্যবস্থাপনা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা আসলে দেখতে পাইনি এবং সে কারণে সেখানেও আমরা দেখেছি যে যাত্রীরা ঘেঁষাঘেঁষি করে এবং নিরাপদ এবং সামাজিক দূরত্ব না মেনেই আসলে সেখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু রাজধানীর ভেতরে চলাচলকারী বাসের ভেতরেও আমরা দেখেছি যে সরকারি যেই নির্দেশনা সেটি আসলে এখনো পর্যন্ত মানা হচ্ছে। দূরপাল্লা কিংবা স্বল্প পাল্লা রাজধানীর ভেতরে চলাচলকারী বাস কোনো ক্ষেত্রেই আসলে যাত্রীদের পক্ষ থেকে আমরা যে অতিরিক্ত ভাড়া অর্থাৎ সরকারের যে ধরে দেওয়া বাড়তি 60% বেশি ভাড়া আদায় হয়েছে এমন কোনো ধরনের অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু সব মিলিয়ে যে স্বাস্থ্যবিধি মানা এবং নিরাপদ দূরত্ব নিশ্চিত করার জন্য যে সার্বিক যেই প্রস্তুতি এবং ব্যবস্থাপনা সেটি আসলে টার্মিনাল এবং বাস স্ট্যান্ডগুলোতে যে ঘাটতি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি যদি নিশ্চিত করা যায় তাহলে যে গণপরিবহন চলাচল অনেকটাই ঝুঁকিমুক্ত এবং নিরাপদ হবে বলেই মনে হচ্ছে। চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার কমল দে, সেখানকার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ ওমর। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু প্রায় 2 মাস পরে গণপরিবহন চালু হয়েছে। তবে আজকে কিন্তু অসঙ্গতি কম লক্ষ্য করা যাবে, যেহেতু রাস্তার মধ্যে কিন্তু আজকে পুলিশের তৎপরতা থাকবে। জটিলতা শুরু হবে আগামীকাল থেকে। আমরা আজকে দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রামে যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলি কিন্তু নিয়ম মেনে হয়তো বা তারা যাত্রী তোলার চেষ্টা করছে, এবং তোকে ভাড়ার ক্ষেত্রে কিছুটা বেশি রাখা হচ্ছে। যেখানে আগে ছিল টাইগার পাস থেকে নিউ মার্কেট 5 থেকে 6 টাকা, সেটা আজকে রাখা হচ্ছে 10 টাকা। তো আসলে কিন্তু ভাড়াটাও তারা যেমন বাড়তি নিচ্ছে, কারণ তারা যাত্রী নিচ্ছে খুব কম পরিমাণ। যেহেতু আজকে প্রথম দিন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের তদারকি রয়েছে, তাই এক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা হয়তো কিছুটা মানা হচ্ছে। কিন্তু যখন আগামীকাল থেকে পুলিশ থাকবে না, তখন কিন্তু এই নিয়ম শৃঙ্খলা আদৌ মানা যাবে কিনা সেটি একটি প্রশ্নের বিষয়। আরেকটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোক, সাধারণ লোক যারা বাসে ওঠার চেষ্টা করছেন, তারা কিন্তু মাস্ক ব্যবহার করছেন। আপনি দেখেন যে মাস্ক ছাড়াই যারা গাড়িতে উঠছে তারা মাস্ক খুলে রাখছেন। তাহলে আসলে স্বাস্থ্যবিধিটা কীভাবে মানা হবে সেটি এখন প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আরেকটি কথা বলে, বাসগুলি কিন্তু যাত্রী নিচ্ছে কম, আর যে হিউম্যান হলার টেম্পো তারা কিন্তু তাদের মতো অতিরিক্ত যাত্রী নিচ্ছে। অর্থাৎ তাদের যে সিট ক্যাপাসিটি, সেই সিট ক্যাপাসিটি অনুযায়ী তার যাত্রী, তারা 2 পাশে 3 জন 6 জন, মাঝখানে 4 জন 10 জন যাত্রী নিচ্ছে একটা টেম্পো। এবং যদি হিউম্যান হলার দেখেন, হিউম্যান হলারগুলো কিন্তু প্রতি সিটে যাত্রী নিচ্ছে এবং সিট বরাবর যাত্রী নিয়ে নিচ্ছে। তাহলে শুধুমাত্র বাসগুলো হয়তো বা পুলিশের হয়রানি নেওয়ার জন্য তার যাত্রী কম নিচ্ছে, কিন্তু হিউম্যান হলার এবং টেম্পো এবং রাইডার রেঞ্জার যেগুলো রয়েছে সবগুলি কিন্তু অতিরিক্ত পরিমাণে যাত্রী নিচ্ছে, তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না। তো এক্ষেত্রে যেমন আজকে হয়তো বাসগুলো আজকে মানছে, যেহেতু রাস্তার মোড়ে মোড়ে পুলিশের অবস্থান আছে, ট্রাফিক বিভাগের অবস্থান আছে, তাই কিন্তু আগামীকাল যখন পুলিশের এই অবস্থানটা থাকবে না, তখন কিন্তু বাসগুলো হয়তো সেই স্বাস্থ্যবিধি আর মেনে চলবে না। অর্থাৎ সাধারণভাবে যে লোকজন যেভাবে বাসে উঠছিল তারা সেভাবে হয়তো বাসে উঠবে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হয়তো বাসের কন্ট্রাক্টরতে সে তার মাস্ক পরেছে, কিন্তু যেসব যাত্রী বাসে উঠছে তারা কিন্তু মাস্ক পরছে না, এবং তাদের গায়ে হাত দিয়ে তাদের কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। তাহলে আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গণপরিবহন একটা বড় অন্তরায়, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে চট্টগ্রাম। আর জানেন যে চট্টগ্রাম কিন্তু এখন করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট, কারণ এখানে ক্রমশ প্রতিদিনই কিন্তু 100 থেকে 150 করে করোনা ভাইরাসের রোগী বাড়ছে। এই অবস্থা কিন্তু এই গণপরিবহনগুলো যদি এভাবে স্বাস্থ্যবিধি না মানে, তাহলে কিন্তু আরও বেশি রকম ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। বিশ্লেষকরা সেটাই মতামত করছেন। এক্ষেত্রে যদি পুলিশ প্রশাসন যদি প্রতিদিন প্রতি ঘন্টা যদি কঠোরভাবে যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করে, এবং বাসগুলিকে, যেসব গণপরিবহনে বাস রয়েছে সে বাসগুলিকে যদি তারা যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে হয়তো এটি ছড়াবে না। আমরা দেখতে পাচ্ছি বাস হয়তো নিয়ন্ত্রণে আছে আজকে পর্যন্ত, কিন্তু সকল হিউম্যান হল আর টেম্পোতে কিন্তু কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, অতিরিক্ত পরিমাণে যাত্রী নেওয়া হচ্ছে। তো এখন মধ্যে আমার কাছে ছিল চট্টগ্রামে যে গণপরিবহনগুলো প্রথম দিন চালু হয়েছে, পুলিশের ব্যবস্থা নিয়েছে, তার সর্বশেষ। এখন খুলনার খবর জানার জন্য চলে যাবো সহকর্মী তরিকুলের কাছে। ধন্যবাদ কমল। খুলনায় সারা দেশের মতো গণপরিবহন শুরু হয়েছে চলাচল, এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে খুলনা থেকে দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে, খুলনা থেকে রাজধানীগামী, ঢাকাগামী এবং সিলেট, চট্টগ্রাম সব দিকেই কিন্তু পরিবহনগুলো যাতায়াত করছে, এবং তারা সরকারি যে নির্দেশনা অনুযায়ী 60% ভাড়া বৃদ্ধি করে তারা এই পরিবহন চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে, খুলনা থেকে প্রায় 20টি রুট রয়েছে, এছাড়া আন্তঃজেলা যে পরিবহনগুলো রয়েছে সবগুলো পরিবহনে ছাড়ছে। এবং এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল যে সরকারি নির্দেশনা কারা মানছেন বা মানছেন কিনা, আমরা যেটি দেখেছি যে বেশিরভাগ পরিবহনই কিন্তু প্রথম দিনে তারা স্বাস্থ্যবিধি মেনেই তারা পরিবহন চালাচ্ছেন, এবং তারা যেটি দেখেছি যে প্রত্যেকেই মাস্ক পরিধান করে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন, এবং প্রতিটি পরিবহনে 20 জন করে বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে না। এবং এছাড়া অন্যান্য জায়গায় আমরা দেখে যে স্বাস্থ্যবিধি পরিবহনের ক্ষেত্রে মানা হলেও বাইরে কিন্তু মানুষের আনাগোনা এবং মানুষের যে জটলা সেটি কিন্তু রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু যারা পথে চলাফেরা করছে এই বাস টার্মিনাল এলাকায়, তারা কিন্তু এই স্বাস্থ্যবিধির কিন্তু সেভাবে মানছে না, এবং তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এখানে ভাড়া একটি বড় বিষয়, এবং ভাড়া নিয়ে কিন্তু সাধারণ মানুষের তারা একটু কিছুটা অভিযোগ আছে। তারা বলছেন যে সরকারি যে নির্দেশনা 60%, কেউ হয়তো তারা যেটি আন্তঃজেলা পরিবহন বা যেটি দূরপাল্লার যারা অভ্যন্তরীণ রুটের পরিবহন, সেসব পরিবহনে ভাড়া কিছুটা বেশি চাওয়া হচ্ছে। এবং তারা প্রশ্ন রেখেছেন যে এখানে এই ভাড়াটা কতদিন পর্যন্ত আসলে নেওয়া হবে, এবং এটি সাধারণ মানুষের জন্য যে একটি বাড়তি বোঝা, এই বোঝা কিন্তু তারা বলছে যে এটি দ্রুত এর একটি সমাধান, একটি নির্ধারিত একটি সময়সীমা বেঁধে দেওয়া প্রয়োজন বলে তারা মনে করছে। তো সব মিলিয়ে এই ছিল আফজাল আমার কাছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে গণপরিবহন চলাচলের সর্বশেষ খবর।
বাস চলাচলের খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। এর আগে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে এবং তারও আগে ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। আজ থেকে অভ্যন্তরীণ 3 রুটে শুরু হয়েছে বিমান চলাচল। সকালে ছেড়ে গেছে 5টি ফ্লাইট। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। ফ্লাইট চালুর বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, জানেন যে দীর্ঘ 2 মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে আজ থেকে, এবং সকাল 7টা থেকে 5টি ফ্লাইট চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে যাত্রী সংখ্যা কিন্তু তুলনামূলক কম ছিল এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু যাত্রীরা এখানে এসেছেন এবং সব নিয়মকানুন মেনেই কিন্তু ফ্লাইটগুলো চলাচল করছে। এবং এর মধ্যে কিন্তু যাত্রী কম থাকে বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে সিলেট এবং চট্টগ্রামের। তো বাকি ফ্লাইটগুলো আসলে পরবর্তীতে বলা যাবে যে আসলে বাকি ফ্লাইটগুলো সময় মতো ছেড়ে যাবে কিনা। যেটা আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরের প্রবেশ মুখে কিন্তু প্রত্যেকটি এয়ারলাইন্স, যে 3টি এয়ারলাইন্স হচ্ছে বর্তমানে ফ্লাইট তারা চালু করেছে, তার মধ্যে নভোএয়ার, রিজেন্ট এয়ার এবং বাংলাদেশ বিমান, প্রত্যেকেরই কিন্তু পৃথক পৃথক কাউন্টার আছে এবং সেখানে কিন্তু যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং এর আগে কিন্তু তাদেরকে নতুন গ্লাভস এবং মাস্ক সরবরাহ করা হচ্ছে এবং সেখানে যাত্রীদের হাতে একটি তথ্য একটি তথ্য ফর্ম দেওয়া হচ্ছে, যেখানে 3টি তথ্য তাদেরকে বাধ্যতামূলকভাবে মানে লিখতে হবে, যেমন তাদের জ্বর বা কাশি আছে কিনা এবং শ্বাসকষ্ট আছে কিনা, ইতিপূর্বে তারা শ্বাসকষ্ট বা শারীরিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে মেডিকেলে ভর্তি হয়েছেন কিনা, বা তারা কোনো ফ্লাইট থেকে তাদেরকে প্রত্যাহার করা হয়েছিল কিনা। আপনারা জানেন যে যেহেতু সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো আছে, সে কারণে কিন্তু 25% অভ্যন্তরীণ রুটে যে উড়োজাহাজগুলোর যে আসন সংখ্যা আছে তার চেয়ে 25% আসন খালি রেখে তাদেরকে ফ্লাইটগুলো চলাচল করতে হবে। সে কারণে কিন্তু বিমান সংস্থাগুলোর কিছুটা আর্থিক হয়তো ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং সে কারণে কোনো কোনো বিমান সংস্থা আগে বলেছে যারা বাড়তি ভাড়া তাদেরকে ভাড়া বাড়াতে হতে পারে। এবং ফ্লাইটের মধ্যেও কিন্তু আগে যেমনটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোতে খাবার সরবরাহ করা হতো, এখন কিন্তু কোনো খাবার সরবরাহ করা হবে না, শুধু পানি সরবরাহ করা হবে এবং পাশাপাশি সিটে কোনো যাত্রী বসানো যাবে না এবং 35টির মতো বিধিনিষেধ নিয়ে কিন্তু ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আফজাল, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। অভ্যন্তরীণ 3 রুটে চালু হয়েছে বিমান চলাচল, সে খবর জানাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। করোনা চিকিৎসায় আইভারম্যাকটিন নিয়ে প্রয়োজনীয় গবেষণা নিয়ে ভাবছে ভারতও। সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণার পাশাপাশি তারা আমলে নিচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন এশিয়া অ্যান্ড ওশেনিয়ার প্রধান ডাক্তার AK আগারওয়াল জানান, এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কেউ কেউ ব্যবহার করছেন। তবে এই ওষুধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে। মহামারীর এই সময়ে লকডাউনের চেয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের ওপর গুরুত্ব দিচ্ছেন এই বিশেষজ্ঞ। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর খবর। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের মেয়াদ। আগামী মাসের মধ্যে সবগুলো স্প্যান বসানোর কথা থাকলেও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবছরের ডিসেম্বর মাস। কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 80%। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সামনে বর্ষা, এখনই নদীতে পানি বেড়েছে 6.5 ফুটের বেশি। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে নদীর প্রবল স্রোত বাধা হয়ে দাঁড়াবে পদ্মা সেতুর কাজে। জলের স্রোত ডাঙায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সব শ্রমিকদের প্রকল্পের ভিতর শতভাগ আবাসিক ব্যবস্থা করে রাখা হচ্ছে। কর্মীদের সংক্রমণ থেকে রক্ষার পাশাপাশি কাজ চালিয়ে যেতে ঈদেও কোনো শ্রমিককে ছুটি দেওয়া যায়নি। জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত 28টি স্প্যান বসানো হলেও মাঝে বাদ পড়েছে একটি।
বর্ষার আগে এটি বসাতে হবে। চ্যানেলের মধ্যে পলি জমে গেলে একটি স্প্যানের জন্য ড্রেজিং করতে হবে 2 কিলোমিটার নদী। এরপর ধরা হবে মাওপ্রান্তে মূল নদীতে বাকি 10টি স্প্যান বসানোর কাজ। সবগুলো স্প্যানই জুলাই মাসের মধ্যে বসানোর কথা, সেটা হচ্ছে না। পাশাপাশি পরিবর্তন আসতে পারে প্রকল্পের মেয়াদেও। আমরা জানি না এটা কতদিনের এফেক্ট চলবে, তার উপরে ডিপেন্ড করবে আমাদের আসলে টাইম আরো বাড়াতে হবে না। তবে খুব বেশি সময় বাড়াতে হবে মনে করি 2-4 মাস হয়তো বাড়ানো লাগতে পারে, বাট এটা ডিপেন্ড করে করোনা ভাইরাসের এফেক্ট কতদিন আমাদের এখানে থাকে। স্প্যানের উপর প্রায় 3000 করে বসাতে হবে স্ল্যাব। এখন পর্যন্ত বসেছে 1105টি রেল এবং 594টি রোড স্ল্যাব। মোট 41টি স্প্যানের মধ্যে 39টি দেশে। বাকি 2টি যন্ত্রাংশ গত মাসে চীন থেকে রওনা হয়ে এই মাসের মধ্যে মাওয়া পৌঁছার কথা। এর আগেও কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। তবে শেষ দিকে সেই কাজের যে গতি, তাতে খুব সহজেই ভরসা করা যাচ্ছিল 21 সালের শেষ নাগাদ হলেও কাজ শেষ করা যাবে। এখন সেখানে করোনা আরেক দফা ধাক্কা দিল। এখন শুধুমাত্র প্রকল্পের মেয়াদ বাড়ানোই নয়, কাজের গতি কিভাবে ধরে রাখা যায় তার জন্য করতে হবে নতুন পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। করোনা সংক্রমণের শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ভর্তি প্রক্রিয়া শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তির সময়সীমা ছাড়া অন্যান্য বিষয় বা অন্যান্য নিয়ম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনেকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় স্থবিরতা সৃষ্টির আশঙ্কা কোনো শিক্ষাবিদের। অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ শিক্ষাবিদদের। প্রসূন আশিসের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন 20,47,799 জন শিক্ষার্থী। এবছর অন্তত 16 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তিযুদ্ধে অংশ নেবেন। করোনা মহামারীর এই সময়ে ফল প্রকাশ হলেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড মনে করছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতেই হবে। সকল শিক্ষার্থীর পক্ষে অনলাইনে আবেদন করা সম্ভব নয়। কম্পিউটারের দোকানে যেতে হয়। ভর্তির সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও খোলা রাখতে হয়। নানা কারণে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের একটি কার্যক্রম শুরু হয়ে যাবে। পরিস্থিতি যখন আরও কিছুটা উন্নতি হবে, আমরা ভর্তির কার্যক্রমটিও শুরু করব। ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তে সায় দিলেও শিক্ষা কার্যক্রম দিনের পর দিন বন্ধ রাখলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা শিক্ষাবিদদের। আমাদের ছাত্ররা যাতে কখনো ভাবতে না পারে এখন তাদের আর পড়ালেখা করার প্রয়োজন নাই। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলে যারা শিক্ষার্থী তাদেরও জ্ঞানার্জন, দক্ষতার্জন কোনো না কোনো ভাবে সচল রাখতে হবে। এই মুহূর্তে শিক্ষার্থীদের বা তাদের পরিবারের পক্ষে এই বিভিন্ন কলেজে ঘোরাঘুরিটি সম্ভব নয়। আর অনলাইন সুবিধা তো সব পরিবারের হাতে নেই। বৈষম্য যেন না হয়, যাকে আমি ডিজিটাল বৈষম্য বলবো। তবে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক ছাড়ের পাশাপাশি কয়েকটি ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের। অনেক পরিবারের হাতে অর্থ থাকবে না, প্যাকেজ কেনারও পয়সা থাকবে না। যদি সত্যি কেউ আবেদনই করতে না পারে, অনেক মেধাবী ছাত্র বাদ করতে পারে। সেজন্য কয়েক ধাপে ভর্তি প্রক্রিয়াটা যেন নিষ্পন্ন হয়। যে সমস্ত শিক্ষার্থী সচ্ছল অবস্থানে নেই, তাদের জন্য সরকার বিবেচনা করতে পারে। এদিকে অনলাইনে আবেদন করা সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানে ভর্তির পছন্দক্রম উল্লেখ করা সহ উচ্চ মাধ্যমিকে ভর্তির অন্যান্য নিয়মসমূহ অপরিবর্তিত থাকবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনলাইনে শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন করে। এবছরও ঠিক একই প্রক্রিয়া হবে, প্রক্রিয়ার কোনো পরিবর্তন হবে না। সারা দেশে উচ্চ মাধ্যমিকে প্রায় 30 লাখ আসন থাকায় ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। 30 লাখের মতো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মাধ্যমিকে পাশের হারে সবাইকে টপকিয়ে শীর্ষে এবার রাজশাহী শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করায় ভালো ফলাফল সম্ভব হয়েছে। অন্যদিকে পরীক্ষার্থীদের খাতার যথাযথ মূল্যায়ন হওয়ায় এমন ফলাফল বলে দাবি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। প্রতি বছর ফলাফল ঘোষণার পরই নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মুঠোফোনে SMS এর মাধ্যমে বাড়িতে বসে ফলাফল জানতে পারে শিক্ষার্থীরা। গত শিক্ষাবর্ষের তুলনায় SSCতে পাশের হার 1% কমে আসলেও 90.37% পাশের হার নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে রাজশাহী শিক্ষা বোর্ড। নিজেদের ভালো ফলাফল ও পাশের হারে বোর্ড সেরা হওয়ায় খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা। আমি GPA 5 পেয়ে খুব খুশি হয়েছি। এবার আমাদের রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়ে আমি খুশি হয়েছি। বাসায় রেজাল্ট পাইছি, বাসায় আনন্দ করছি, তবে স্কুলের মতো অতটা আনন্দ হচ্ছে না। ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সবার ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমাদের স্কুল মনিটরিং হয়েছে, অভিভাবক সহ আমরা অভিভাবক সমাবেশ করেছি যাতে 100% উপস্থিতির হার হয়, যাতে ঝরে পড়া রোধ করা যায়। শিক্ষা বোর্ডের দায়িত্বশীলরা বলছেন পরীক্ষার্থীদের খাতার যথাযথ মূল্যায়ন হয় বরাবরই এখানকার ফলাফল ভালো হয়। আমরা যখন উত্তরোত্ত মূল্যায়ন করি তখন প্রধান পরীক্ষকদের একদিনে একটা কর্মশালা করি যাতে করে উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়। মূলত এই ব্যবস্থা নেওয়ার জন্যেই রাজশাহী শিক্ষা বোর্ড শ্রেষ্ঠ বেশিরভাগ সময় হয়ে থাকে। বোর্ডে 2,12,029 জন শিক্ষার্থী SSC পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে GPA 5 পেয়েছে 26,074 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গণপরিবহন চলাচলের খবর জানাতে সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং লঞ্চ চলাচলের খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক আহমেদ। বিস্তারিত জানবো তাদের কাছে। প্রথমে যাচ্ছি সিলেটে ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ আফজাল। আমি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আছি। এই বাস টার্মিনালে সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে যাত্রীরা আছে যাত্রীরা ভিড় করেছে। এতই যে ভিড়, মানে যেটা স্বাস্থ্যবিধি মানার কথা, সামাজিক দূরত্ব মানার কথা, কোনো জায়গায় কোনো কিছু মানা হচ্ছে না। আমি যদি দর্শকদের আপনার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি, এই যে একটা কাউন্টারের সামনে যে পরিমাণ ভিড় জমে আছে এবং প্রত্যেকটা কাউন্টারে একই পরিমাণে ভিড় রয়েছে। ঢাকায় যদিও বিভিন্ন বাস যাত্রী যারা যাচ্ছেন তারা অভিযোগ করেছেন যে নির্ধারিত যে ভাড়া কোনো বাসে নেওয়া হচ্ছে, সাধারণ বাসে 750 টাকা করে, কোনো জায়গায় যে 470 টাকা ছিল সে তার দ্বিগুণ করা হচ্ছে। এই অভিযোগগুলো আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। যদিও ভাড়া এখানকার যে এনা পরিবহন বা কয়েকটি পরিবহন আমরা দেখেছি যে 750 টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আমি একটা স্বাস্থ্যবিধি মেনে একটি বাসে কিছু যাত্রী উঠেছে, তাদের দেখাতে চাচ্ছি দর্শকদের। দেখতে চাচ্ছেন একটি বাসে যাত্রীরা উঠেছে স্বাস্থ্যবিধি মেনেই তারা আসলে বসেছেন বিভিন্ন আসনে। যেভাবে বলা হচ্ছে যে 40 সিটের বা বাসের টিকিট দেওয়া হচ্ছে 20টা, সেইভাবেই প্রত্যেকটি 2টি আসনে একজন করে যাত্রী বসানো হচ্ছে এবং যাত্রীদেরকে টিকিট নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি যাত্রীকে টিকিট কোনোখানে জায়গায় দ্বিগুণ নেওয়া হচ্ছে, কোনো জায়গায় কিছুটা কম নেওয়া হচ্ছে, দ্বিগুণের চেয়ে কিছুটা কম নেওয়া হচ্ছে। মোটামুটি বলা যায় ভিতরে যে বাসগুলো এখন পর্যন্ত ছেড়ে গেছে সেই বাসগুলোতে আমরা দেখেছি স্বাস্থ্যবিধি মেনেই চলছে, কিন্তু বাইরে যেভাবে তাড়াহুড়ো লাগছে, বাইরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীগুলো দেখছি সেগুলো কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনার কাছ থেকে ভাড়া কত নিয়েছে? আমার কাছে ভাড়া নিয়েছে 600 টাকা। 600 টাকা। আর 470 টাকা আগে ছিল, এখানে 600 টাকা নিয়েছে ঢাকা পর্যন্ত। একটা ভাড়া ঠিক আছে। কোনো যাত্রী অভিযোগ করেছে তার কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিয়েছে এবং এইভাবেই আসলে মানুষ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং গন্তব্যে যাচ্ছে এবং গন্তব্যে যাবে এবং গন্তব্যে গিয়ে তারা আসলে দীর্ঘদিন থেকে বাস বন্ধ ছিল, প্রায় 2.5 মাস পর্যন্ত বন্ধ ছিল। এই কারণে যাত্রীদের একটি ভিড় লেগে গেছে। এখন ভাড়া বেশি হলেও বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং এইভাবেই আসলে আজকে সারাদিন যত সময় পর্যন্ত বাস যাবে তত সময় পর্যন্ত ভিড় লেগে থাকবে। মোটামুটি এই ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি চাঁদপুরে, সেখানের নৌবন্দরে খবর জানাবেন আমাদের সহকর্মী ফারুক। ইকরাম, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সিলেটের বাস চলাচলের খবর, আমি জানাবো চাঁদপুর লঞ্চ টার্মিনাল, ঢাকা চাঁদপুর সহ অন্যান্য রুটে চলাচলকারী লঞ্চ এর খবর। আমি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছি। এইমাত্র ঢাকামুখী
বোগদাদিয়া 13 নামে একটি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে গেছে। আসলে সকাল ভোর 6টা থেকে যেমনটা ছিল প্রতি ঘন্টায় লঞ্চগুলো যাওয়ার যে একটা ব্যবস্থা ছিল আর কি, যে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে যাওয়ার যে একটা নিয়ম ছিল, আসলে সেই নিয়মটি আসলে 10টার পরে রক্ষা করাটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ হাজার হাজার যাত্রী অপেক্ষায় আছে রাজধানীমুখী। চাঁদপুর টার্মিনাল ছেড়ে সেই 1 কিলোমিটার পর্যন্ত তাদের যে দীর্ঘ সারি, টার্মিনালে প্রবেশ করার যে একটা অপেক্ষা, সেই বিড়ম্বনার আসলে এখন বাড়ছে শুধু। আমি আরেকটি কথা জানিয়ে রাখি যে আসলে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যে নিয়ম ছিল যে প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ রাজধানী ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই জিনিসটা ধারাবাহিকতা ছিল 10টা পর্যন্ত। 10টার পর এখন দেখা গেল যে লঞ্চ আসছে ঠিকই, কিন্তু যাত্রী নিয়ে যে যাবার যে তাদের যে ধারণ ক্ষমতা সেটি আসলে এখন করোনা পরিস্থিতির কারণে যে সামাজিক যে শারীরিক দূরত্ব রাখার যে নিয়ম, সেই বেঁধে দেওয়া নিয়মের কারণে আসলে তেমনটি রক্ষা করা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ, জেলা প্রশাসন, বিআইডব্লিউটি এর কর্মকর্তা সবাই প্রাণান্তকর চেষ্টা করছেন যে নিরাপদভাবে কিভাবে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। আসলে সেই তাদের চেষ্টা যেমন আছে, অন্যদিকে যাত্রীদেরও কিন্তু অপেক্ষার কোনো শেষ হচ্ছে না। তারা যেতে চাচ্ছে, কে কার আগে যাবে সে একটা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা করতে গিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে নিয়মটা চালু ছিল এই পর্যন্ত সকাল থেকে, এখন তার কিছুটা হলো ব্যত্যয় ঘটতে যাচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। আফজাল। লঞ্চ চলাচলের খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমেদ। এর আগে সিলেট থেকে আমাদের সঙ্গে বাস চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। বাগেরহাটের মোংলায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর এবার শুরু হয়েছে নদী ভাঙন। বসতভিটা ও দোকানপাট সহ বেড়িবাঁধের 18 কিলোমিটার অংশ বিলীন হয়েছে নদীগর্ভে। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে ঘর নির্মাণ সহ মানবিক সহায়তা। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সব বাসা চলে গেছে নদীতে, আমার কিছু নেই। শেফালী মণ্ডল, নদী ভাঙনে চোখের সামনে ভেসে গেছে মাথা গোজার ঠাই। ভিটেমাটির জন্য এখন বিলাপ ছাড়া কিছুই আর করার নেই তার। বাগেরহাটের মোংলার পশুর নদীর ভাঙনে একই অবস্থা উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত না শুকাতেই নদী ভাঙনে দিশেহারা তারা। ইতিমধ্যে চিলা, চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের 1.5 শতাধিক ঘর ও দোকানপাট সহ বেড়িবাঁধের 18 কিলোমিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছেন কয়েকশো পরিবার। ভাঙে ছুড়ে সব নিয়ে যাচ্ছে, ঘরের পোতা পর্যন্ত চলে যাচ্ছে। এখন ঘরে তো গেছে, আর আমার কোনো জায়গায় আস্থাইনি, যা থাকারও জায়গা নেই। সরকারের দ্বারা আমাদের কোনো দাবি না, একটা দাবি যে আমাদের বেড়িবাঁধ ঠিক করে দেব। ভাঙন অংশ দিয়ে জোয়ারের লবণাক্ত পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এতে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন কয়েক হাজার মানুষ। আমাদের অঞ্চলে মিষ্টি পানির খুবই অভাব। তারপর যে একটু মিষ্টি পানি ছিল, বন্যায় বাঁধ ভেঙে সব নোনা পানিতে তলাই গেছে। জেলা প্রশাসক বলছেন তালিকা করে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ সহ দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। আর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমি এটা আমাদের উপরস্থ অফিসারকে জানিয়েছি, ওনারা সাইট ভিজিট করবে, সাইট ভিজিটের প্রেক্ষিতে আমাদের পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভবিষ্যতে যেন আমাদের এই এলাকার মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন একটা মিনিমাম নিরাপত্তার মধ্যে, নিরাপত্তা বোধ সবার মধ্যে থাকে, সেই বিষয়ে আমরা কাজ করব। পশুর নদীর তীরবর্তী মোংলার 4টি গ্রামে অর্ধ লক্ষাধিক মানুষের বসবাস। এদের মধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন 20,000। সময় সংবাদ, মোংলা। করোনার চাপ কাটিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে নগদ প্রণোদনা সহ নানাভাবে অর্থ সহায়তা চান তৈরি পোশাক শিল্প মালিকরা। রপ্তানিমুখী পোশাক খাতের মতোই কর্পোরেট কর সুবিধার পাশাপাশি অন্তত 1 বছরের জন্য উৎসে কর মওকুফ চায় গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার এক ধাক্কা পাল্টে দিয়েছে অর্থনীতির হালচাল। বিশ্ব মন্দার মুখে পড়া ভোক্তারা কমিয়ে দিয়েছেন ভোগ ব্যয়। আর এতেই শঙ্কা শুধু তৈরি পোশাকেরই চাহিদা কমবে 40%। এ অবস্থায় আসছে বাজেটে নতুন করে সহায়ক নীতিকৌশল চান পোশাক শিল্প মালিকরা। নগদ সহায়তার উপর বিদ্যমান 5% কর প্রত্যাহারের পাশাপাশি 2 বছরের জন্য দেশীয় কাঁচামালে তৈরি পোশাক রপ্তানিতে 10% ও বিদেশি কাঁচামালে করলে 4% নগদ সহায়তার দাবি তাদের। ব্যবসা গুটিয়ে নিতে চান নিরাপদ প্রস্থান পলিসি। বিশ্ব মহামারী করোনার কারণে আগামী 1 বছরে বন্ধ হয়ে যাবে বহু শিল্প কারখানা, হারিয়ে যাবে অনেক উদ্যোক্তা। তাদের নিরাপদ প্রস্থানের দিক নির্দেশনা থাকতে হবে এবারের বাজেটে। বরাদ্দ রাখতে হবে একটা টাকার অঙ্ক, বিষয়টি অত্যন্ত জরুরি।
গেল কয়েক বছর ধরে জিপার বোতাম সহ 90 ভাগের বেশি আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। বাড়ছে এ খাতের সরাসরি রপ্তানিও। বারবার আশ্বাস পাওয়া উদ্যোক্তাদের চাওয়া, এবার অন্তত সহায়ক নীতিকৌশল নিয়ে পাশে দাঁড়াবে সরকার। এক বন্ড লাইসেন্স ছাড়া কোনো বেনিফিট আমরা তেমন পাই না। আমাদের এই সোর্সটা একটা 0.24 জায়গায় অ্যাটলিস্ট 1 বছরের জন্য এটা শূন্য হারে করা হোক। কর্পোরেট ট্যাক্স যেটা 35% এটা আছে, কোনোভাবেই এটা 10 বা 12 উপরে যাতে না। যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা যেহেতু 10-12তে পায়, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি আমরা এটা পাওয়ার অধিকার রাখি। তবে রপ্তানি আয় ও কর্মসংস্থান বিবেচনায় বাজার ভিত্তিক সহায়তা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রপ্তানি খাতের সংকোচন যদি হয়, শ্রমিক কর্মচারী আছেন তাদের এমপ্লয়মেন্ট আর কোথায় হতে পারে সেটা নতুন করে ভাবতে হবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার সংকট না কাটলে আমরা এখান থেকে যে প্রণোদনাটা দেব সেইটা দিয়ে কিন্তু বাজার ধরা যাবে না। এক্সপোর্ট সেক্টরের জন্য ইতোমধ্যে যে সকল সুবিধা বিরাজমান আছে সেটা থাকতে পারে। বর্তমান প্রেক্ষাপটে প্রতি মাসে শূন্য হারে রিটার্ন দাখিলের বিধানও তুলে দেওয়ার দাবি পোশাক খাতের ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পর চালু হলো গণপরিবহন। যানবাহনের স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত টার্মিনালে বিমান চলাচল শুরু হলেও যাত্রী সংকটে বাতিল বেশ কয়েকটি ফ্লাইট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়, স্থবিরতা সৃষ্টির শঙ্কা। অসচ্ছল শিক্ষার্থীদের ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ। এখন পর্যন্ত শেষ 80 ভাগ। বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে নদীর প্রবল স্রোত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।